প্রিয় দর্শক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক বিচ টাইমে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মারুফ রনি। এই অনুষ্ঠানে আমরা ব্যবসা বাণিজ্যের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজ আমরা আলোচনা করব গার্মেন্টস এবং অ্যাক্সেসরিজ শিল্প নিয়ে। বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন আমন্ত্রিত অতিথি বিজিএমই এর সহসভাপতি মোহাম্মদ নাসির, এবং সেই সাথে রয়েছেন গার্মেন্টস, অ্যাক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন বিজিএপিএমই এর সভাপতি জনাব আব্দুল কাদের। আপনাকে দুজনকেই স্বাগত আমাদের স্টুডিওতে। তো শুরুতেই আমি মোহাম্মদ নাসির আপনার কাছে আসতে চাই যে সম্প্রতি আমরা দেখছি যে গার্মেন্টস শিল্পের এক্সপোর্ট প্রবৃদ্ধি যেই আমরা যে টার্গেট করেছিলাম তার চেয়ে অনেক কম, হয়তো 2.5% মতো এখন চলে এসছে। তো এটির হঠাৎ করে এরকম ফল করার আসলে কারণটা কি? ধন্যবাদ আপনাকে। আসলে পোশাক শিল্পের ট্রেন্ডটা কিন্তু হঠাৎ করে না, গত কয়েক মাস যাবত আমরা লক্ষ্য করছি আমাদের গ্রোথটা প্রতিনিয়ত নিচের দিকে চলে আসতেছে। আপনি যদি ফেব্রুয়ারি মাসটাই দেখেন, সেখানে মাইনাস গ্রোথ হলো 6%, আর গত 8 মাসের যদি আমরা পুরাটা হিসাব করি তাহলে 2.82%। যেখানে আমরা যে টার্গেটটা নিয়েছিলাম সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য আমাদের যেখানে গ্রোথ প্রয়োজন মিনিমাম 12%, কিন্তু আমরা ইন্টারন্যাশনালি যে প্রবলেমগুলো চলতেছে, প্লাস আস্তে আস্তে আপনার কিন্তু অ্যাপারেল মার্কেটের সাইজটা ছোট হয়ে আসতেছে। আমার সব কিছু আপনার বাড়তেছে, কস্ট অফ প্রোডাকশন বাড়তেছে। 2013 থেকে এই পর্যন্ত হিসাব করলে 17 থেকে 18% আমার কস্ট অফ প্রোডাকশন বেড়ে গেছে। ইউটিলিটি বলেন, মিনিমাম ওয়াইজ বলেন, আদার্স এক্সপেন্ডিচার সব বাড়ছে। কিন্তু কন্টিনিউয়াস এভরি সিজন আমার যে সিএম যেটা বলি, কস্ট অফ মেকিং, যেটা আমার পোশাকের দর পতন অব্যাহত রয়েছে। আপনার রিসেন্টলি আপনার পেনসিলভেনিয়া ইউনিভার্সিটিতে একটা গবেষণা হয়েছে, বাংলাদেশের পণ্য আমেরিকার মার্কেটে গত 15 বছরে দাম কমেছে 40%। তো আপনার এই ট্রেন্ড যদি অব্যাহত থাকে, সেখানে আমরা আমাদের লক্ষ্য তো দূরে থাক, আমরা কোথায় গিয়ে দাঁড়াবো সেটাই বুঝতে পারতেছি না। আর সবচেয়ে বড় জিনিস হলো, আমি মনে করি বর্তমানে যে সময়টা অতিবাহিত হচ্ছে পোশাক শিল্পের জন্য একটা কঠিন সময় আমরা অতিবাহিত করছি। একদিকে হলো আপনার অ্যাকর্ড অ্যালায়েন্সের চাপ, আরেকদিকে কমপ্লায়েন্সের চাপ, আরেকদিকে হলো আপনার আমার প্রতিযোগী যে কান্ট্রিগুলো আমাদের বাংলাদেশের সাথে আছে, তাদের সবার কিন্তু তাদের ডলারের সাথে তাদের মুদ্রার অবমূল্যায়ন হয়েছে। আমার এখানে আমাদের রেদার অ্যাপ্রিসিয়েশন হয়েছে। 2012 সালে যেখানে আমরা 84 টাকা পেতাম, সেখানে আজকে আমরা পাচ্ছি 78 টাকা। তো আমার যে লেভেল প্লেইং ফিল্ডটা, সেই ফিল্ডটা কিন্তু ক্রমান্বয়ে আমরা হারিয়ে ফেলতেছি। আরেকটা প্রবলেম আছে আমাদের প্রতিযোগী দেশগুলোর সাথে, আমাদের ইফিসিয়েন্সি লেভেলটা। আপনার যেখানে চায়নার ইফিসিয়েন্সি লেভেল হলো 65%, সেখানে আমাদের ইফিসিয়েন্সি লেভেল হলো 40%। সব মিলে একটা কঠিন সময় আমরা অতিবাহিত করছি। জানি না ভবিষ্যতে কোন দিকে যাব। যেখানে আমরা একটা টার্গেট নিয়েছিলাম বাংলাদেশের যে 2021-এ একটা বড় অ্যামাউন্ট আমরা এক্সপোর্ট করতে সক্ষম হব, কিন্তু সেখানে বোধহয় আমাদের পৌঁছানো সম্ভব হবে কি না। আচ্ছা, কস্ট অফ প্রোডাকশনের কথা বলছিলেন। তো কস্ট অফ প্রোডাকশনের একটা বড় হিসেবটা আসলে অ্যাক্সেসরিজ দিয়ে আপনারা কিন্তু হিসেবটা হয়ে আসে। তো আমাদের এখানে আছেন অ্যাক্সেসরিজ অ্যাসোসিয়েশনের সভাপতি। আপনারা আসলে আপনাদের সেক্টর থেকে কি অবস্থা এখন? আপনাদেরও কি একই অবস্থা হচ্ছে বিজনেসের ক্ষেত্রে? ধন্যবাদ আপনাকে। যেহেতু গার্মেন্টসের সাথে আমাদের মূল ব্যবসাটা পরিচালিত হয়ে থাকে, গার্মেন্টসের সময় যদি ভালো থাকে অটোমেটিকলি আমরাও ভালো থাকি। গার্মেন্টস যেখানে যে নাসির ভাই যেটা বলেন যে ক্রমাগত তাদের প্রাইসগুলো কমতেছে, তাদের প্রাইসটা বিট করতে যায়, ওখানে আমাকে একটা অংশ, ওখানে আমাকে পার্টিসিপেশন একটা আছে। টোটাল প্রোডাক্টের ওনার যদি ভ্যালু $60, আমাদের $15 হয়তো আমার অ্যাক্সেসরিজ আছে, বাটন থেকে লেবেল থেকে আরম্ভ করে প্রতিটা জায়গায়। যখন তাদের কস্টিং কমে যায়, তখন তারা চেষ্টা করে আমাদের সাথে আলোচনার মাধ্যমে এখান থেকে কতটুকু মিনিমাইজ করা যায়। হয়তো ওয়াশিং থাকলে ওয়াশিংয়ের চেষ্টা করে, আমাদের অ্যাক্সেসরিজ থাকলে অ্যাক্সেসরিজের সাথে, এমব্রয়ডারি থাকলে প্রতিটা জায়গায় তারা মিনিমাইজ করে বায়ারদের প্রাইসটাকে মিট আপ করার জন্য চেষ্টা করে। সেখানে আমাদেরও একই প্রসেস আছে। কস্টিং কিন্তু সবার জন্য সমান বাড়তেছে। উনি যেগুলো বলে প্রতিটা সেক্টরে আমাদের কিন্তু কস্টিং বাড়তেছে, মিনিমাম ওয়েজ থেকে আরম্ভ করে ইলেকট্রিসিটি বিল বলেন, বাড়িওয়ালা ভাড়া বলেন, সর্বক্ষেত্রে আমাদের কিন্তু বাড়তেছে। সেই জায়গায় আমাদের কম্পিটিটিভনেসটা যেটা ডে বাই ডে এত টাফ হয়ে যাচ্ছে। এখন যেমন লাস্ট 6 মান্থের টোটাল অ্যাক্সেসরিজের র মেটেরিয়ালসের দাম বাড়ছে, ইন্টারন্যাশনালি বেড়ে গেছে। আর আমাদের যারা বায়ার, আমাদের যারা কাস্টমার, যারা গার্মেন্টস, এরা যেহেতু বাইরের থেকে প্রাইসটা ভালো পাচ্ছে না, বিদায় তারা আমাদেরকে অলওয়েজ প্রেশার রাখছে প্রাইস গত বছর থেকে এই বছর আর কমানোর জন্য। হোয়ারওয়াইজ আমাদের কিন্তু প্রতিটা
র মেটেরিয়ালসের প্রাইস বাড়ছে। এখন বাড়াটাকে আমি বিট করবো নাকি আগের প্রাইসও থাকতে পারতেছে না, ওখানে তো আরও তারা কমানোর জন্য রিকোয়েস্ট করতেছে। সেইখানে যেটা বললেন যে আসলে এই পজিশনে আমরা কতদিন যে টিকে থাকবো এটা আমরা নিজেরাও খুব সন্দিহান। আরেকটা হলো যে গার্মেন্টসের যারা ম্যানুফ্যাকচারার তারা তাদের বায়ারদের কারণ হোক বা যে কোনো কারণ হোক তারা এখনও ইন হাউস অ্যাক্সেসরিজ অনেকেই করে ফেলতেছে। তো আমাদের বাজারটা আরও ছোটোই আসতেছে, ডে বাই ডে আমাদের বাজার আরও ছোটোই আসতেছে, যে সবাই সবার প্রয়োজনে দুই একটা প্রোডাকশন আস্তে আস্তে করতেছে, কেউ হয়তো বড় লার্জ স্কেল আসতেছে। তো কম্পিটিটিভনেসটা যেটা হচ্ছে এটা ডে বাই ডে খুব টাফ, মানে অস্তিত্বের প্রশ্নের দাঁড়াচ্ছে। আমরা যে কন্টিনিউ এরকম চলতে থাকলে সামনে রমজান মাস, আরও সামনে আরও বেশি ইয়ের সময় আসতেছে, ওখানে খরচ আর এক্সপেন্ডিচার আরও বাড়বে। বাট এখন সেল দেখা যায় ডে বাই ডে কমে যাচ্ছে, কম্পিটিশনের ফ্লোর কাজ কন্টিনিউয়াস কাজ চালার মতো কাজও আমাদের হাতে সবার ক্ষেত্রে সমানভাবে নাই। আচ্ছা, আপনি যে র মেটেরিয়ালসের কথা বললেন, যেটি কত % কস্টিং বাড়ছে আপনার? কোনো জায়গায় 10%ও বাড়ছে, কোনো জায়গায় 5%, কোনো জায়গায় 15%ও বেড়েছে। প্রতিটা একটু মানে পেপারে দেখা গেল যে $500 যায় $570, $75 হয়ে গেছে। প্লাস্টিকের ক্ষেত্রে $150 মতো বেড়ে গেছে, আবার ডুপ্লেক্স বোর্ডের ক্ষেত্রে $100 মতো বেড়ে গেছে। এরকম প্রতিটা আইটেম ওয়াইজ ভেরিয়েশন আছে, একরকম না, কিছুটা কম বেশ করে আছে, বাট বেড়েছে সবগুলাতে। সেখানে তো সেটি আসলে আপনারা যেহেতু আপনি বললেন যে নাসির সাহেবও বললেন যে তাদেরও আসলে এখন বাজারের যে পরিস্থিতি, তারাও কিন্তু ভালো দাম পাচ্ছেন না। তো সেক্ষেত্রে আপনারা কিভাবে নেগোসিয়েশন করে টিকে থাকবেন তাহলে? ওইখানে একটু সমস্যা যে ওনারা যেহেতু ভালো প্রাইস পেত, তাহলে সামহাও কোনো না কোনোভাবে আমরা কিছুটা হলে শেয়ার করতে পারতাম। এখন আমার যারা বায়ার ডিরেক্ট যারা গার্মেন্টসের, তারা যেহেতু ভালো প্রাইস পাচ্ছে না, সেখানে তাকে টিকে থাকতে হলে সে আমার সাথে নেগোশিয়েট করে কতটুকু কমানো যায় সে চেষ্টাটা করে। সর্বোচ্চ এখন ফ্লোর চালায় রাখতে হবে, মাস গেলে আমাদের স্যালারি দিতে হবে, এইটাকে মাথায় রেখেই সবাই হিসাবটা ওইভাবে করে যে অ্যাটলিস্ট কাজ বসে থাকার থেকে কিছু করে তোমাকে সময় এই যে মিনিমাম যে ওয়েজেস ইয়াটা আমাদের এক্সপেন্ডিচার মান্থের শেষে যেটা আসে এটা তো মিট করতে হবে। এখন এইটার সাথে মানে এটাকে মিট করতে যা আনুষঙ্গিক যারা আছে ব্যাংক ইন্টারেস্ট থাকে বা আদার্স যেগুলো থাকে, ওগুলো ফুললি কাভার করা প্রত্যেক মাসে সমানভাবে পারা যাচ্ছে না। এখন কোনো মাসে হয়তো সমান থাকে, কোনো মাসে হয়তো লস যাচ্ছে। এইটা আমরা যে খুব কনফিউশন আছে যে এটা কন্টিনিউয়াস হলে আমাদের এই সেক্টরের জন্য খুব ভয়াবহ অবস্থা দেখা দেবে। জনাব নাসির, আপনি আসলে কি মনে করছেন যে আপনাদের এই গার্মেন্টস সেক্টরটা ভালো দাম পাওয়ার ক্ষেত্রে আপনারা কি ধরনের উদ্যোগ নিচ্ছেন, কিংবা নতুন বাজার সৃষ্টির জন্য আপনারা কি ধরনের পদক্ষেপ নিচ্ছেন? একটা ভালো প্রশ্ন করেছেন আপনার। আমরা আসলে নর্মালি আমেরিকা এবং ইউরোপের এই দুইটাই আমাদের বড় মার্কেট। এখন ব্রিটেন একটা বড় মার্কেট ছিল, ব্রিটেনও মাইনাস গ্রোথ হচ্ছে। আপনার ইউরোপিয়ান ইউনিয়নও জার্মানি ছাড়া বাকিগুলো কান্ট্রিতে মাইনাস গ্রোথ হচ্ছে, গ্রোথ কমে যাচ্ছে। সেক্ষেত্রে আমাদের নতুন নতুন মার্কেটগুলো সৃষ্টি করা হলো বড় একটা চ্যালেঞ্জ। চায়না আমাদের জন্য একটা বড় মার্কেট হতে পারে, অনেক বড় দেশ। ইন্ডিয়া আমাদের জন্য একটা বড় মার্কেট। কোরিয়াতে আমাদের এক্সপোর্ট হতে পারে, আপনার জাপানে আমাদের এক্সপোর্ট হচ্ছে। এটা যত বাড়বে ততই আমাদের এক্সপোর্টের জন্য উপকারী হবে। অস্ট্রেলিয়াতে আমাদের এক্সপোর্ট যাচ্ছে, আপনার ব্রাজিল, চিলি, মেক্সিকো এসব কান্ট্রিগুলো তো আমাদের মার্কেটটা এক্সপোর্ট হচ্ছে। আমরা চেষ্টা করছি বিজিএমির পক্ষ থেকে বিশ্বের প্রতিটা প্রান্তে আমাদের যে এক্সপার্টাইজ, যেটা আমাদের পোশাক শিল্প, এমনও দেশ আছে বাংলাদেশ যে এত ভালো কোয়ালিটির গার্মেন্টস উৎপাদন করতে পারে, সেই খবরটা হয়তো অনেকে জানে না। যে আমরা যত বেশি আপনার ফেয়ার করতে পারবো, আমাদের যে এক্সপার্টাইজগুলো, আমরা যে কাজগুলো করতে পারি সেটা যত বেশি তুলে ধরতে পারবো ফেয়ারের মাধ্যমে, এক্সপোজিশনের মাধ্যমে, তত বেশি তারা জানবে। এবং নতুন মার্কেট যদি আমরা সৃষ্টি করতে পারি, সেক্ষেত্রে আমাদের যে এখন এই যে পোশাকের দরপতন, যে তুমুল একটা প্রতিদ্বন্দ্বিতা, এক জায়গায় যখন বিভিন্ন দেশের আপনার ফ্যাক্টরিগুলো এক জায়গায় যখন একটা অর্ডারের জন্য 5 জন ছুটাছুটি করেন, অবভিয়াসলি সেই সুযোগটা বায়ার নেয়, সে প্রাইস কমাইতে চেষ্টা করে। তো সেইখানে আমরা নতুন মার্কেট যদি সৃষ্টি করতে পারি, রাশিয়া একটা বড় মার্কেট হতে পারে, রাশিয়াতে অনেক তাদের বাইং ক্যাপাসিটি ভালো, সেই জায়গায়ও আমরা চেষ্টা করছি যাতে রাশিয়াতে আমাদের এক্সপোর্টটা আরও বাড়ে। রাশিয়া এখন নিচ্ছে থার্ড কোনো কান্ট্রি হয়ে আমাদের পণ্য কিন্তু রাশিয়াতে যাচ্ছে। তাদের রাশিয়াতে কারা, কোন দেশ এক্সপোর্ট বেশি? রাশিয়া টার্কি থেকে করে, চায়না থেকে করে, বিভিন্ন জায়গা থেকে ঘুরে যায়। ইভেন আমাদের কিছু পণ্য আপনার দুবাই হয়ে ইয়েতে যায়, ইরান হয়ে। কিন্তু টার্কি থেকে রাশিয়াতে আপনার এক্সপোর্ট করার ক্ষেত্রে যতটা সহজ, আমি বলছি যে কমিউনিকেশনের ক্ষেত্রে টার্কি তো রাশিয়ার খুব কাছে, এবং তাদের পণ্যের কোয়ালিটিও ভালো।
তো সেই সব বিবেচনায় আপনারা কি ধরনের প্রিপারেশন আপনারা না, নিচ্ছেন? আপনি যেটা বলছেন, আমরা কিন্তু ওই আমাদের পণ্য টার্কির কোয়ালিটি চেয়ে কোনো অংশে খারাপ না। আমাদের লিড টাইমের যে বিষয়টা আছে সেইখানে আমরা পিছিয়ে আছি। হয়তো টার্কি থেকে খুব তাড়াতাড়ি পণ্যটা পৌঁছাবে, সেখানে আমাদের পণ্যটা পৌঁছানোর জন্য সময় লাগবে। কিন্তু যখন আপনার প্রাইস রেঞ্জ দেখবেন, টার্কির প্রাইস আর বাংলাদেশের প্রাইসের মধ্যে একটা বিশাল গ্যাপ আছে, তখনই বাইয়াররা কিন্তু বাংলাদেশ সম্বন্ধে যখন দেখবে কোয়ালিটি সেম, প্রাইসের মধ্যে একটা গ্যাপ আছে, তখনই কিন্তু ওই রাশিয়ান বায়াররা আমাদের মার্কেট, আমাদের এই বাংলাদেশ থেকে বেশি বেশি তারা ইম্পোর্ট করবে। এবং আদার্স কান্ট্রির কথা যেগুলি বললাম, সব জায়গায় যখন চায়নাতে কন্টিনিউয়াস তাদের কিন্তু কস্ট অফ প্রোডাকশন বাড়তেছে, একটা সময় দেখা যাবে তারা হয়তো গার্মেন্টসের টেক্সটাইল ছাড়া গার্মেন্টস উৎপাদনই করবে না, তখন ওই মার্কেটটা আমাদের জন্য একটা বড় মার্কেট হতে পারে। বলছিলেন যে আপনাদের বিজনেসের এখন যে পরিস্থিতি একটু মন্দা যাচ্ছে, তো এই মন্দা অবস্থা থেকে উত্তরণের আসলে উপায় কি? সরকারের পক্ষ থেকে কি ধরনের পলিসি আসলে নেওয়া প্রয়োজন বলে আপনারা মনে করছেন? আসলে এই সেক্টরটা হলো বাংলাদেশের অর্থনীতির লাইফলাইন। আমাদের ইয়াং এবং ভাইব্রেন্ট ওয়ার্কফোর্স, ট্যালেন্টেড এন্টারপ্রেনার্স এবং পলিসি সাপোর্ট ফ্রম গভর্নমেন্ট, এই তিনটার সংমিশ্রণে কিন্তু $12,000 থেকে গত বছরে আমরা $28 বিলিয়ন রপ্তানি করতে সক্ষম হয়েছি। এবং এই শিল্পে আপনার 4.4 মিলিয়ন ওয়ার্কার কাজ করছে, পরোক্ষভাবে প্রায় 1 কোটি লোক এটার উপর কাজ করছে। কিন্তু এই শিল্পটা বাংলাদেশের অর্থনীতিতে একটা ভালো ইতিবাচক কাজ করে। সেই শিল্পটা যেন ক্ষতিগ্রস্ত না হয়। আপনার যদি ধরে নিলাম যে যদি আমাদের যে ডলারের সাথে টাকার যদি অবমূল্যায়ন করা হয়, সেখানে আপনার দ্রব্যমূল্যের একটা সমস্যা হতে পারে, ইনফ্লেশন বেড়ে যেতে পারে। ঠিক আছে, তাইলে সরকার যদি চিন্তা করে যে আমরা ওইভাবে ডলারের অবমূল্যায়ন না করে, টাকার অবমূল্যায়ন না করে আমরা একটা ইনসেন্টিভ যদি আলটিমেটলি এই সেক্টরের জন্য দেওয়া যায়, সেটা কিন্তু এই সেক্টরকে মানে অন্তত এই পরিস্থিতিটা মোকাবেলার জন্য অনেক বেশি সহায়ক হবে। আপনি নিশ্চয়ই জানেন, ইন্ডিয়াতে তারা কিন্তু 6,000 কোটি রুপি এই প্রণোদনা ডিক্লেয়ার করেছে বস্ত্র এবং পোশাক খাতের জন্য। এবং বস্ত্র এবং পোশাক খাতের মূলধনী যন্ত্রপাতি আপনার উপর 30% তারা ইনসেন্টিভ দিয়েছে। তারা চাচ্ছে যে বাংলাদেশ যে অবস্থানে আছে সেই অবস্থানে যেন তারা দ্রুত চলে যেতে পারে। তাদের আরেকটা সুবিধা হলো, তারা ইন্ডিয়া হলো কটন প্রডিউসিং কান্ট্রি, আমরা আমাদের কোনো কটন প্রডিউস করার কোনো সক্ষমতা নাই। সেই ক্ষেত্রে এই সেক্টরটা যেন টিকে থাকতে পারে, কোনোভাবে যেন ক্ষতিগ্রস্ত না হয়। আপনি দেখবেন এই যে রানা প্লাজার পরবর্তী সময়ে অনেকগুলো ফ্যাক্টরি কিন্তু ধাপে ধাপে বন্ধ হয়ে গেছে এবং এখনও বন্ধ হচ্ছে। ভবিষ্যতে এই পর্যায়ে চলতে থাকলে অনেকে সারভাইভ করতে পারবে না, যাতে শিল্পটা টিকে থাকে। এই শিল্পটা সেক্ষেত্রে শর্ট টার্ম কি পলিসি আসলে এখন গভর্নমেন্টের নেওয়া প্রয়োজন? এই যে আমি সেটাই বললাম, একটা পলিসি নেওয়া যেতে পারে। প্রণোদনার কথা বলেছেন, কিন্তু কি স্পেসিফিক কি কোনো স্পেসিফিক আপনার যারা গার্মেন্টস এক্সপোর্ট করে তাদেরকে যদি 5% বা 6% একটা ইনসেন্টিভ দেওয়া হয়, তাহলে ফর দ্য টাইম বিং, তাহলে এখন যারা যেই প্রতিযোগিতায় আমরা সক্ষমতা হারিয়ে ফেলতেছি, তারাও কিন্তু কিছুটা কন্টিনিউ রান করতে পারবে। আপনার এক্সপেন্ডিচার যেভাবে বাড়তেছে, পোশাকের দাম কমতেছে, আমার সব কিছু বেড়ে যাচ্ছে, কিন্তু আমার আর্নিং বাড়তেছে না, বরঞ্চ কমতেছে। তাহলে এরকম করতে করতে একটা এন্টারপ্রেনার কিন্তু তার শেষ সম্বল দিয়ে চেষ্টা করে তার ইন্ডাস্ট্রিটাকে বাঁচিয়ে রাখার জন্য। যখন সে অপারক হয়, একদম নিঃস্ব হয়ে যায়, তখন সে তার ইন্ডাস্ট্রিটাকে বন্ধ করে। জনাব কাদের খান, আপনি আসলে কি মনে করেন যে আপনাদের সেক্টরটা যে ভলাটাইল সিচুয়েশনের কথা বললেন, তো সেটা একটা সাস্টেইনেবিলিটির জন্য আগামী বাজেটে আপনারা কি ধরনের সুবিধা প্রত্যাশা করছেন, কিংবা উনি যেটি বললেন প্রণোদনার কথা, আপনাদেরও কি সেরকম কোনো দাবি দেওয়া আছে কিনা? অ্যাকচুয়ালি প্রণোদনার যে ব্যাপারটা, এটা ইনসেপটিভ নিয়ে আমরা অনেক আগে থেকে কথা বলে আসছিলাম, বাট অ্যাক্সেসরিজ সেক্টরে একমাত্র সেক্টর যে আজ এটারও কিন্তু সময়কাল গার্মেন্টসের সাথে সাথে এটা প্রায় 25-30 বছরের একটা সময় পার করলো, কিন্তু এখন পর্যন্ত আমরা নট এ সিঙ্গেল পেনে আমরা কোনো ক্যাশ ইনসেন্টিভ পাই নাই। গভর্নমেন্টের কাছে বিভিন্ন সময় বিভিন্ন মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা জানাইছি, এবং শিল্প মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, অর্থনীতি, সবার সাথে আমরা শেয়ার করছি। এইখানে আমরা এখন পর্যন্ত কোনো রকম সুযোগও পেই না এবং এটা কোনো আশ্বাস এখন পর্যন্ত পাচ্ছি না। আচ্ছা, ক্যাশ ইনসেন্টিভের বিষয়টি আসলে সব সেক্টর থেকেই আসে, গভর্নমেন্টের পক্ষ থেকে আসলে সবার অনেকেই পেয়েছে, বাট আমরা পাই নাই, আমরা এখনো পাই নাই।
আচ্ছা, আমাদের তরফ থেকে এখনো পাওয়া নেই। আরেকটা জিনিস হলো বাজেট রিলেটেড যে জিনিসটা এইভাবে বলে যে এখন যেহেতু সবারই একটা অস্তিত্বের প্রশ্ন বা অস্তিত্বের সম্মুখীন হয়ে আমরা দাঁড়াচ্ছি, সেই জন্য যে সমস্ত রিলেটেড ম্যাটারগুলো বাজেটে সবসময় আসে, যেটা উৎস কর বা আমরা যেটা বলি যে কর্পোরেট ট্যাক্স বা আদার যে সমস্ত জিনিসগুলো আছে, ওইখানে গভর্নমেন্টের যেটা এই মুহূর্তের জন্য যেটা উচিত এই সেক্টরের সাথে ওগুলাকে যতটা মিনিমাইজ করা সম্ভব, যতটুকু মিনিমাইজ করা সম্ভব। আচ্ছা, আপনাদের এখন কর্পোরেট ট্যাক্স আমাদের কর্পোরেট ট্যাক্স গতবার 35 করে ছিল, আমাদের জন্য 35 রাখছে, অথচ সবার ক্ষেত্রে হয়েছে 20%। ইভেন দেন ইয়ান ডাইং বা ফেব্রিং ডাইং তাদের জন্য 15% করা হয়েছে, অথচ অ্যাক্সেসরিজ ক্ষেত্রে এখনও 35 আছে। ওইখানে আমরা আশা করব যে এটা অ্যাটলিস্ট 15% যাতে চলে আসে। আর যেটা উৎসকর সেটা 70 জায়গায় এবারকে যে প্রেক্ষাপট তাতে করে আরও কম, অ্যাটলিস্ট 50 নিচে থাকা উচিত। এর উপরে যা তাহলে সার্ভাইভ করা খুব টাফ হয়ে যাবে। আমরা আশা করব যে এই এখন যে আরেকটা জিনিস আছে কমপ্লেন্স ইস্যুতে ইদানিং করে যেটা আসছে যে আপনার স্ট্রাকচারাল যে কোনো ডিজাইন বা প্রিফেব্রিকেটেড বিল্ডিং হলে সেখানে ফায়ার প্রুফ একটা পেইন্টের দরকার, যে পেইন্টটা অনেক কস্টলি। ওইটা কমপ্লেন্স, ওই পেনটা না দিলে কমপ্লেন্সে আপনাকে অ্যালাউ করবে না। তো কমপ্লেন্স যদি আপনার পাস করতে যায় তাহলে ওইটাকে করলে 1 স্কোয়ার ফিট করতে গেলে 300 টাকার মতো লাগে আপনার কস্টিং। তো এটা আমাদের মতো ছোটো এন্টারপ্রেনারদের জন্য খুব টাফ হয়ে যাবে এটা। এই জন্য ওইটার যদি ওই পেনটার প্রতি স্পেসিফিক ডিউটি যেটুকু আছে সেটাকে মিনিমাইজ করে বা কমায় একটা ফ্ল্যাট লেভেল করে দিলে বা আমাদের সহনশীলতার মধ্যে থাকলে যাতে আমরা ইউজ করতে পারি, যেহেতু ওইটা ছাড়া আমার কমপ্লেন্স করার কোনো সুযোগ নেই। গার্মেন্টসের অনেক ফ্যাক্টরি আছে যারা প্রিফেব্রিকেটেড করছে, স্টিল স্ট্রাকচার করছে, তাদের ক্ষেত্রে সেম সমস্যা হতে আমরা কমপ্লেন্স এটা নিয়ে খুব সাফার করতেছি। তো আমরা সরকারের কাছে রিকোয়েস্ট করবো যে নেক্সট বাজেট যেটা আসতেছি বাজেটে এই ক্ষেত্রে বিশেষ করে পেইন্টটা অবশ্যই তারা এটা গুরুত্ব সহকারে এটা নেয়। এবং অন্যান্যবার যেগুলো আসছে যে আপনার যে ফায়ার বা ফায়ার ইনসেপ্ট যেগুলো ছিল ফায়ার হাইড্রেন্ট, ওগুলো তো অনেকটা কমে আছে। এখন এটা বার্নিং ইস্যু হয়ে যাচ্ছে, পেনটা অনেক কস্টলি, এটা আমাদের জন্য খুব টাফ হয়ে যাচ্ছে। জনাব মোহাম্মদ নাসির, আপনি আসলে কি মনে করেন আপনাদের সহায়ক শিল্প অ্যাক্সেসরিজ ইন্ডাস্ট্রিটা তো আসলে তাদের এই প্রণোদনাটা কিংবা এই ধরনের বাজেটে এই ধরনের মিনিমাইজ করাটা কি এখন সময় উপযোগী কিনা? আমি তো আগেই বলেছি, একটা শিল্প যখন আপনার একটা সংকটে থাকে, সেই সংকটটা আপনার দূরীকরণের জন্য 2 রকমের আপনার উদ্যোগ নেওয়া যেতে পারে। একটা হলো শর্ট টার্ম, একটা হলো লং টার্ম। তো শর্ট টার্ম যদি উদ্যোগটা, আমরা যেহেতু তীব্র এখন একটা প্রতিযোগিতার সম্মুখীন হয়ে গেছি অলরেডি, আমাদের গ্রোথ ক্রমাগতভাবে নেগেটিভ হচ্ছে, সেক্ষেত্রে আমাদের এই শিল্পটা যেন বাঁচিয়ে রাখা যায় সেই লক্ষ্যে সরকার অতীতেও সহায়তা দিয়েছে বলেই কিন্তু আজকে এত বড় একটা সেক্টর বাংলাদেশে হয়েছে। কটন প্রডিউসিং কান্ট্রি না হওয়া সত্ত্বেও আমাদের ওয়ার্কফোর্স ট্যালেন্টেড এন্টারপ্রেনার, আমি যেটা আগেই বলেছি, সেই শিল্পটা যেন সবসময় এই সরকারের সুনজর ছিল। এবং বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী এই শিল্পটার প্রতি অত্যন্ত আন্তরিক। উনি সবসময় এই বিপদে আপদে যে কোনো সময় এই শিল্পটার স্বার্থের জন্য, মালিক শ্রমিকের স্বার্থের জন্য উনি কাজ করেন। আমরা মনে করি এখন একটা আমরা কঠিন সময় পার করছি এই পোশাক শিল্পের জন্য। এই শিল্প যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়। সরকারের এই ইনফরমেশনগুলি সরকারের বিভিন্ন ডিপার্টমেন্টের কাছে আছে, ওনারাই দেখতে পাচ্ছেন কোন দিকে ট্রেন্ডটা যাচ্ছে, যেন এই শিল্পটা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত না হয়, সেই জন্য সরকার উদ্যোগ নেবেন। তো বাজেটে আসলে আপনাদের যেই এর আগেও আমরা দেখেছি যে মূলধনী যন্ত্রপাতিতে কিন্তু বেশ কিছু ছাড় দেয়া হয়, সেক্ষেত্রে আপনাদেরকেও সব সেক্টরেই আসলে পেয়ে থাকে না, সেটা মূলধনী যন্ত্রপাতি হোক, সেটা হলো আপনার ফায়ার অ্যালার্ম হোক, এগুলি আমাদের ফায়ার অ্যালার্মের ক্ষেত্রেও আসলে এক ধরনের অনেক ক্ষেত্রে আমাদের ডিউটি ফ্রি অ্যাক্সেস করে দিয়েছে। কিন্তু এখন তো যে সময়টা হচ্ছে সেটা হলো আপনার সার্ভাইভারের কোয়েশ্চেন, এখন টিকে থাকার প্রশ্ন। সেই জায়গায় আমরা যে কথাগুলি বললাম, আপনার যেখানে আমার প্রতিযোগী দেশ, আপনি টার্কির কথা বলেছেন, টার্কি তাদের ডলারের সাথে লিরার ডিভ্যালুয়েশন হয়েছে 68%, ইন্ডিয়ার হয়েছে 40%, আপনার ভিয়েতনামের হয়েছে 7.5%-এর মতো, পাকিস্তানে হয়েছে, শ্রীলঙ্কায় হয়েছে, সবগুলো দেশে আপনার ডিভ্যালুয়েশন হয়েছে, কিন্তু আমাদের অ্যাপ্রিসিয়েশন হয়েছে। তাহলে আমার পণ্য যখন আমি একটা কম্পিটিশনে যাব তখন তো আমি তো পিছিয়ে যাচ্ছি। সেইখানে যদি আমার সক্ষমতা ধরে রাখার জন্য আমি ডিভ্যালুয়েশন না করলাম, অন্য কোনোভাবে একটা ইনসেন্টিভ দিয়ে যদি সেটা আমি কভার করতে পারি, তখন কিন্তু আমার লেভেল ফ্লাইং ফিল্ডটাতে আমার চলে আসতে পারবো। কিন্তু এক্ষেত্রে আপনার ইম্পোর্টের খরচও তো বাড়বে সেক্ষেত্রে, এবং আপনাদের যে গার্মেন্টসের
যে র মেটেরিয়ালসগুলো আছে সেগুলো ইম্পোর্টের ক্ষেত্রেও আপনাদের খরচ তখন সেক্ষেত্রে বাড়বে না যদি ডলার অ্যাপ্রিসিয়েট করে? না, ডলার যদি ডিভ্যালুয়েশন করে, আপনি সেটা বলতেছেন তো, অ্যাপ্রিসিয়েশন তো হয়ে আছে। আমি বলতেছি যদি ডলার টাকা যদি ডিভ্যালুয়েশন করে সেখানে আমাদের তো কোনো খরচ বাড়বে না, কারণ আমার তো পেমেন্টটা আসতেছে ডলারে। আমার ডলারে পেমেন্টটা হয়ে যাওয়ার পরে বাকি যে পোর্শনটা আমি পাচ্ছি সেটার উপর আমার ক্যালকুলেশনে আমি বেনিফিটটা পাবো যদি ডিভ্যালুয়েশন করা হয়। আমার মনে করেন আমি 100 টাকা, সেটা বুঝতে পেরেছি, কিন্তু আপনি যখন ইম্পোর্ট করবেন আপনার প্রোডাক্ট, সেটাই তো বলতেছি, আমি তো ইম্পোর্টটা করার পর আমি পেমেন্ট দিচ্ছি কোত্থেকে, আমার এক্সপোর্ট প্রসিডটা যখন আসতেছে তখন আমি ডলারে পেমেন্ট দিচ্ছি, সেখানে আমার কোনো এফেক্ট হবে না। আপনার সমস্যা হবে না। ওকে, জনাব মোহাম্মদ নাসির, আপনি যেটি বলছিলেন যে আপনার যেহেতু টাকার যে অ্যাপ্রিসিয়েশন হচ্ছে এবং সেই কারণে আপনারা মার খাচ্ছেন প্রতিযোগিতায়, তো আপনারা চাচ্ছেন যে সেটি আসলে ঘুরিয়ে ইনসেন্টিভ আকারে আপনাদেরকে দেয়া হোক। তো বাজেটে এটার মেকানিজমটা আসলে কি হতে পারে? আপনি দেখবেন প্রতিটা বাজেটে কিন্তু একটা প্রণোদনার জন্য একটা অ্যামাউন্ট থাকে, পরবর্তীতে সবসময় একটা খাত থাকে যেটা প্রণোদনা দেওয়া হয় বিভিন্ন সেক্টরকে। পরবর্তীতে এটা কোন সেক্টরকে কত দিবে তখন ভাগ করে নেওয়া হয় বাজেট পরবর্তী সময়ে। তো ওখানে আপনার প্রায়োরিটি নির্ধারণ করতে হয়, সময় বোঝা আপনার কোন সেক্টরে এটা বেশি প্রয়োজন, সেই হিসেবে সরকার সেটা করে থাকে। তো আমি মনে করি এইবার বাজেটে যেহেতু বর্তমান সময়টা অত্যন্ত সংকটাপূর্ণ, সেই লক্ষ্যে এই পোশাক খাতের অবস্থা বিবেচনা করে, আপনার গ্রোথের কথা বিবেচনা করে, সেখানে এই ইনসেন্টিভটা আপনার যেন একটা ক্রান্তিকালের জন্য, আমরা তো লং টার্মে চাচ্ছি না, এই সময়টা যেমন আমরা পাস করতে পারি, এটা 5 থেকে 6% যদি একটা ইনসেন্টিভ দেওয়া হয়, যারা ডাইরেক্ট এক্সপোর্ট করে এন্ড এক্সপোর্টার তাদেরকে যদি দেওয়া হয়, তাহলে আমরা যে অবস্থানে আছি বর্তমানে সেই অবস্থান থেকে আমরা কিছুটা হলেও উত্তরণ করতে পারবো। যেহেতু আমি আগেই বলেছি, আমাকে অনেক সময় চিন্তা করা হয় যদি টাকার অবমূল্যায়ন করা হয় তাহলে ইনফ্লেশন বেড়ে যেতে পারে। ক্যাশ ইনসেন্টিভের বিষয়টি যেটি আসলে আপনারা বলছেন যে সেটি তো আপনারা পেয়ে আসছেন দীর্ঘদিন ধরে, সেটি পরিমাণ আমরা ওইভাবে ক্যাশ ইনসেন্টিভ পাচ্ছি না। আপনাকে এটা বলি আমরা একটা ইনসেন্টিভ পাচ্ছি যেটা হলো নিউ মার্কেট, নতুন মার্কেটে যারা এক্সপোর্ট করে, নতুন একটা মার্কেট, সেখানে তারা 3% করে ইনসেন্টিভ পায়। তো সেই এর পাশাপাশি কি আপনারা চাচ্ছেন যে টোটাল মার্কেটের এক্সপোর্টের উপরেই এটি আপনারাও আসলে চাচ্ছেন? আপনারা আসলে পানি না যেটি বললেন। না, আমরা এখনো পর্যন্ত একেবারেই পাইনি। সেই জন্য বললাম যে ওনাদের যদি ভালো অবস্থানে থাকতেন, ওনারা যদি ওনার বাহারতে ভালো একটা প্রাইস দেন, তাহলে আমরাও নেগোশিয়েট করে বলতাম ভাই আমাদের কিছুটা কনসিডার করুন। আমি দেখতেছি আমার যে বায়ার, আলটিমেট বায়ার কাস্টমার, যে আমার গার্মেন্টসের মালিক, সে টিকে থাকলে না আমার টিকে থাকার সুযোগ আছে, তার ভালো থাকলে আমার ভালো থাকার একটা সুযোগ আছে। আমরা তো অঙ্গাঙ্গিভাবে জড়িত, আমরা এতটাই রিলেটেড যে এর ভালো থাকার, আমার নিজের স্বার্থে আমি চাবো আমার বায়ার হিসেবে সে ভালো থাকুক, আমার নিজের প্রয়োজনে আমি চাবো যে আমার বায়ার ভালো থাকে। উনি যদি ভালো থাকেন, গার্মেন্টস ভালো থাকলে আলটিমেটলি আমার ভালো থাকার সুযোগ আছে। আর একটা জিনিস, আমরা এর আগে ইয়েতে আপনার রপ্তানি ব্যুরোর যে ভাইস প্রেসিডেন্ট, বর্তমান যে দায়িত্বরত কর্মরত আছেন, তার সাথে আমরা আলাপ করছি যে গার্মেন্টসের মতো করে অ্যাক্সেসরিজও কিন্তু একটা বাইরে মার্কেট এখন করার সুযোগ আসছে। যেহেতু আমাদের প্রোডাকশনের টোটাল প্রোডাকশনের একটা 70 বা 80% তো গার্মেন্টসে যায়, তার 10 to 15% আমরা ডিরেক্টলি করি, আর কিছু যাচ্ছে আমাদের এই ফ্রোজেন ফিশ বা চামড়া শিল্প বা মেডিসিনে যাচ্ছে বা ক্রোকারিতে যাচ্ছে। এরপর একটা ভালো একটা পোর্শন আমাদের আইডিয়াল পড়ে থাকে, যে আইডিয়াল যে পোর্শনটা থাকে, এটা যদি আমরা ডিরেক্টলি বাইরে এক্সপোর্ট করতে পারতাম তাহলে আমাদের এই সেক্টর আর একটু পজিটিভ দিক আসার সুযোগ ছিল। সেখানে আমরা ইপিবিকে রিকোয়েস্ট করছি গার্মেন্টসের মতো করে আমাদের প্রোডাক্ট, এর পরবর্তীতে আপনারা যখনই বাইরে কোনো মেলা করেন আমাদেরকে আপনারা একটু এর সাথে সম্পৃক্ত করলে হয়তো বা, যেমন চায়না সারা ওয়ার্ল্ডে তারা অ্যাক্সেসরি বিক্রি করে, আমাদের কিন্তু সেই সুযোগটা আছে, কারণ আমাদের অ্যাক্সেসরিজের গুণগত মানটা অবভিয়াসলি আমাদের গুণগত মানটা ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেবল। আদারওয়াইজ আমার যে বায়ার, যে আমার গার্মেন্টস, তার প্রোডাক্টটা যদি সে যে কোনো দেশে এটা যদি কোয়ালিটির দিক থেকে যদি এটা গ্রহণযোগ্যতা পায়, তাহলে আমার ওই অ্যাক্সেসরিজ দিয়ে তো শার্টটা হচ্ছে, সেখানে আমারটার গুণগত মান আমরা বিলিভ করি যে আমাদেরটাও সেই সমমানের। সেখানে আমাদের যদি এক্সপোর্টটা ডাইরেক্ট দেওয়ার মতো সুযোগ হতো, তাহলে আমাদের এই সেক্টরটা আর একটু ভালো হওয়ার সুযোগ আছে। কারণ ওদের ডে বাই ডে কিন্তু চায়নার যে ওদের যে ম্যান পাওয়ার যে কস্ট বাড়তেছে, সেখানেও তারাও খুব ভালো পজিশন নাই।
ওরাও চাচ্ছে যে কিছু কিছু অলরেডি আমাদের দেশে অনেকে চলে আসে এক্সারসাইজ করতেছে, ছোটো বড়ো আপনার ইয়েতে এক্সপোর্ট জোনের মধ্যে অনেকগুলো ফ্যাক্টরি আছে অলরেডি জানার। আচ্ছা, বাজেট আসলে নাসির ভাই যে একটা রাজস্ব নীতি সরকারের, তো সেই রাজস্ব নীতিতে আপনাদের এখন কি অবস্থা? আপনারা কি ধরনের সুবিধা আপনারা পাচ্ছেন? আমরা সুবিধা মানে প্রথমে একটা কর্পোরেট ট্যাক্সের কথা আপনার বলা হয়েছে। জি, কর্পোরেট ট্যাক্স আপনি বলেছেন যে 35 থেকে এখন 20-তে আসছে। অ্যাকচুয়ালি এটাকে 10% করা উচিত, আরো কমানো উচিত। এই কর্পোরেট ট্যাক্সটা যত কমবে তত ইনভেস্টমেন্ট বাড়বে, আর ইনভেস্টমেন্ট বাড়লে কর্মসংস্থান হবে। আমাদের দেশে প্রতি বছর প্রায় 20 লক্ষ লোক কর্মজগতে প্রবেশ করে। তাহলে এই একটা সেক্টর কিন্তু এই পোশাক কাজ, যেখানে অনেক লোকের কর্মসংস্থান সৃষ্টি করা যায়, সেই লক্ষ্য নিয়ে যদি আপনার এই কর্পোরেট ট্যাক্সটা আমরা সরকারের কাছে বারবার বলেছি, গত বাজেটে সেটা 35 থেকে 20% করা হয়েছে। আমরা এবার দাবি জানাইছি যেন এটাকে 10% করা হয়। আর আমাদের যেটা উৎস কর এআইটি, এই উৎস করটা গতবার 50.50 থেকে 0.70 করা হয়েছে। বর্তমানে যেহেতু আমাদের সময়টা খুব খারাপ যাচ্ছে, আমরা আশা করব এটাকে কমিয়ে সরকার একটা সহনীয় পর্যায়ে নিয়ে আসবে। থার্ড হলো, আমরা কিন্তু রপ্তানি যারা করি তারা কিন্তু ব্যাটের আওতামুক্ত, কিন্তু কিছু কিছু আপনার লোকালি যেসব আইটেম আমরা সংগ্রহ করে থাকি সেগুলোর উপর আবার ব্যাটের একটা বিধান আছে। তো আমরা আবেদন করেছি যেন আমাদেরকে সম্পূর্ণভাবে ব্যাটের আওতা মুক্ত করে দেওয়া হয়। মানে অ্যাকসেসরিজের ক্ষেত্রেও কি সেটি লোকালি যদি আপনারা সেম। আরেকটা জিনিস হলো, আপনার গ্যাস, বিদ্যুৎ, পানি তিনটার উপর কিন্তু আমরা ব্যাট প্রদান করি, আবার এটা ব্যাক করে নিয়ে আসতে হয়। এটা অনেক জটিল ইস্যু। আমরা চাচ্ছি যে টোটালি যেন এই পোশাক খাতকে ব্যাটের আওতামুক্ত করে দেওয়া হয়। সেই সাথে আরো কিছু বিষয়, যেমন অ্যাকসেসরিজের উনি যেটি বললেন যে আপনাদের কর্পোরেট ট্যাক্স এখন 35% দিতে আগের জায়গাতেই আছে, আপনারা সেক্ষেত্রে একটু বেটার পজিশনে আছেন। কিন্তু সেক্ষেত্রে যদি অ্যাকসেসরিজের কর্পোরেট ট্যাক্স যদি কমানো হয়, সেক্ষেত্রে কি আপনাদের কোনো সুবিধা হবে? আপনারাও কি? অবশ্যই, আপনার যখন একটা কর্পোরেট ট্যাক্সের যখন কমানো হবে, সেখানে ওই ওনার সেক্টরে অ্যাকসেসরিজে ইনভেস্টমেন্ট হবে, সেই ইনভেস্টমেন্টটা তো প্রোডাকশন কস্ট কমবে, প্লাস হলো কিছু লোকের, অনেকগুলো লোকের কর্মসংস্থান হবে। তো আমরা তো সরকার চাচ্ছে যে মানুষের যেন চাকরি হয়, ইনভেস্টমেন্ট যেন বাড়ে, যার কারণে এতগুলা স্পেশাল ইকোনমিক জোন করতেছে সরকার, যেখানে দেশি বিদেশি ইনভেস্টররা সবাই যেখানে ইনভেস্ট করবে, সেই লক্ষ্য নিয়ে কিন্তু 100টার মতো বেজার কাজ শুরু করেছে। যেন আমাদের অনেকগুলো বেজার, হয়তো 2-4টা যদি আমরা 2018-র মধ্যে যদি অপারেশনে চলে আসে, সেখানে অনেকগুলো যদি ইন্ডাস্ট্রি হয়, সে অনেক লোকের অনেকেই আসবে। জনাব কাদের খান, আপনি আসলে আপনারা কি সরকারের কাছে কোনো দাবি দেওয়া জানিয়েছেন যে আপনাদের এই ধরনের সুযোগ সুবিধা আপনি যেটি বলছেন? বাজেট রিলেটেড ম্যাটারের মধ্যে আমরা যে দাবি দেওয়া জানিয়েছি, তার মধ্যে কর্পোরেট ট্যাক্স একটা ব্যাপারে আমরা 10% চাইছি, পাশাপাশি শুল্ক যেটা উৎস কর যেটা 0.70 ওইটা 0.50-তে আমরা রাখার রিকোয়েস্ট করেছি। আর যেটা বললাম যে পেন্টের উপর একটা আছে, এটা পাশাপাশি আমাদের মার্কেট থেকে, লোকাল মার্কেট থেকে কখনো কোনো র মেটেরিয়ালসের স্বল্পতা বা আমাদের পড়ে গেলে, তখন শর্টেজ পড়ে গেলে আমরা লোকাল থেকে কিনি, সেখানে যে ব্যাটারি। কিন্তু আমাদের সরকার তো এই পোশাক খাতের প্রতি এক ধরনের সহানুভূতি রয়েছে, তারাও চায় যে এটির উৎপাদন খরচ কমুক, এটি আরও উত্তরোত্তর বৃদ্ধি পাক। তো সেক্ষেত্রে আপনাদেরটা কেন করছে না? আপনাদেরটা যদি কমানো হয়, সেক্ষেত্রে তো আলটিমেটলি উৎপাদন খরচও কমে আসবে। তো সেটি কি আসলে আপনারা সেইভাবে অ্যাপ্রোচ করেছেন? আমরা আমাদের তরফ থেকে মানে সর্বক্ষেত্রে আমরা সবটা জায়গায় অ্যাপ্রোচ করছি, বিভিন্ন মন্ত্রণালয় করেছে, কিন্তু আলটিমেটলি গার্মেন্টসকে যেভাবে তারা গুরুত্ব দেওয়া, যেভাবে জিনিসটাকে মূল্যায়ন করে, আমাদের ক্ষেত্রে হয়তো বা আমরা বুঝাইতে ব্যর্থ হচ্ছে যে বা গভর্নমেন্ট হয়তো গুরুত্ব দিচ্ছে না, দুইটার একটা। বাট আমাকে যদি কোনো কারণে কস্টে এফেক্টিভ হয়, তাহলে এটা কিন্তু বেনিফিট ডাইরেক্টলি তারাও পাবে, মানে গার্মেন্টসও পাবে। কোনোভাবে আমি যদি আমার প্রোডাকশন কস্টটা কমাইতে পারি, সেক্ষেত্রে গার্মেন্টস ডিরেক্ট ইনডাইরেক্টলি তারাও বেনিফিট হবে, পাশাপাশি আমাদের থেকে অন্য যারা যে সেক্টর আমাদের প্যাকেজিং ইউজ করে, তারাও কিন্তু বেনিফিট। জি, সেটি নিশ্চয়ই, সেটি হয়তো সরকার সেটি বুঝতে পারবেন, এবং আমরা আশা করছি যে এই সেক্টরটি আমরা যেভাবে এগিয়ে নিতে চাচ্ছি আমরা সেটি সক্ষম হব। তো আমরা আসলে আজকে একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি সময়ে। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য।
দর্শক শুনছিলেন আমাদের আলোচনা, আজ এখানেই শেষ করছি। আর আমাদের এই অনুষ্ঠান পুনরায় দেখতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com এই ঠিকানায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।